আমি ডক্টর রাজীব সামল, কনসালটেন্ট ফিজিশিয়ান। যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটি হলো ব্যারেটস ইসোফেগাস। তাতে কি কি জীবনযাত্রার পরিবর্তন আমাদের করা উচিত, লাইফস্টাইল চেঞ্জেস যেগুলো ব্যারেটস ইসোফেগাসে করা উচিত। প্রথমত আসি, ব্যারেটস ইসোফেগাস একটি কন্ডিশন যেখানে ইসোফেগাস অর্থাৎ খাদ্যনালীর অভ্যন্তরীণ ভেতরের দেয়ালের যে টিস্যু আছে তাতে কিছু পরিবর্তন আসে। কি পরিবর্তন আসে? এক ধরনের কোষ, সেল, যেটা অভ্যন্তরীণ দেয়ালে থাকে তার জায়গায় এক অন্য ধরনের সেল চলে আসে বা পরিবর্তিত হয়। স্কোয়ামাস এপিথেলিয়াম থেকে কলামনার এপিথেলিয়ামে কনভার্ট হয়ে যায়। এই পরিস্থিতিটাকে, এই চেঞ্জটাকে আমরা বলি মেটাপ্লাসিয়া। এটা নিয়ে চিন্তা কিসের? এটা নিয়ে চিন্তা এই জন্যে যে এটা একটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, অর্থাৎ আগামী দিনে এই ব্যারেটস ইসোফেগাস ক্যান্সারের দিকে যেতে পারে, যেটাকে ইসোফেজিয়াল অ্যাডেনো কার্সিনোমা বলি। তাহলে ব্যারেটস ইসোফেগাস নামের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এটার মূল কারণ হলো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। অর্থাৎ যদি দীর্ঘ মেয়াদের জন্য পাকস্থলীর অ্যাসিড, বাইল আর অন্যান্য অ্যাসিডিক জুস সেগুলো যদি উল্টো পথে খাদ্যনলীর দিকে অর্থাৎ ইসোফেগাসের দিকে ওঠে, অনেক দিন যদি এইভাবে চলে, তাহলে খাদ্যনলীর যে টিস্যু আছে, অভ্যন্তরীণ দেয়ালের যে টিস্যু আছে তার মধ্যে পরিবর্তন আসে। সেটা এক ধরনের টিস্যু থেকে আরেক ধরনের টিস্যুতে চেঞ্জ হয়। এটাকে আমরা বলি মেটাপ্লাসিয়া। ব্যাপার হলো যে ব্যারেটস ইসোফেগাস নিয়ে আমাদের এত চিন্তা করার কারণ কি সেটা বললাম। এই যে মেটাপ্লাস্টিক চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এক ধরনের টিস্যু থেকে আরেক ধরনের টিস্যু তৈরি হলো, এটা আগামী দিনে ক্যান্সারে পরিবর্তিত হতে পারে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট এক বিষয় বলার, সেটা হলো ব্যারেটস ইসোফেগাসের জন্য কোনো অসুবিধা আপনার হয়তো নাও হতে পারে। যে অসুবিধাগুলো আমরা বুঝতে পারি সেটা হলো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জিআরডির জন্য। অর্থাৎ এই যে অ্যাসিড খাদ্যনলীতে উঠছে পাকস্থলী থেকে, তার জন্য যে অসুবিধাগুলো অনুভূত হয়, সাধারণত সেগুলো বুক জ্বালা বা বুকে চাপ চাপ লাগা বা বুকে ব্যথা, এই ধরনের সমস্যা বা বমি বমি ভাব ইত্যাদি এগুলো অনুভূতি হতে পারে। এবার প্রশ্ন হলো যে এতে করণীয় কি? ব্যারেটস ইসোফেগাসের চিকিৎসার দিকে যদি আমরা যাই বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের চিকিৎসার দিকে আসি, তাহলে প্রথম যেটা বিষয় হবে, পাকস্থলীর যে অ্যাসিড কন্টেন্ট আছে, যে অ্যাসিড সিক্রেশন হচ্ছে, সেটাকে কমানো। সেই অ্যাসিড গিয়ে খাদ্যনলীর যা ক্ষতি করছে সেটা কমবে, তো অ্যাসিড কমাবার ব্যবস্থা করতে হবে। এর ব্যারেটস ইসোফেগাসের মেডিকেল ম্যানেজমেন্ট আছে, সার্জিক্যাল ম্যানেজমেন্টও রয়েছে। তার সাথে সাথে কিছু জীবনযাত্রার পরিবর্তন, লাইফস্টাইল চেঞ্জেস দরকার। সেই লাইফস্টাইল চেঞ্জেস এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসছে সেটা হলো ডায়েট হ্যাবিট, অর্থাৎ খাওয়া দাওয়ার কিছু পরিবর্তন লাগবে। কি পরিবর্তন আনতে হবে? এক হলো যে ফ্যাটি ফুড যেগুলো আছে বা তৈলযুক্ত খাবার যেগুলো, সেই ধরনের খাবার ত্যাগ করতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে ওজন কমাবার জন্য। ভারী শরীর থাকলে রিফ্লাক্স বেশি হয়, সেই জন্য ওজন কমাবার জন্য নিয়মিত এক্সারসাইজ, ব্যায়াম করতে হবে। কিছু বিশেষ ব্যায়াম আছে যেগুলো আমি পরবর্তীতে বলছি। আর যারা অ্যালকোহল মদ্যপান করেন সেটা বন্ধ করতে হবে, ধূমপানও বন্ধ করতে হবে। তাহলে খাওয়া দাওয়ার এই পরিবর্তন, নিয়মিত এক্সারসাইজ আর মেডিসিন যেগুলো আমরা ব্যবহার করব অ্যাসিডের প্রোডাকশন পাকস্থলীতে কমাবার জন্য, এই সব মিলিয়ে যদি আমরা চেষ্টা করি, তাহলে সম্ভাবনা অনেকটাই আছে যে ব্যারেটস ইসোফেগাসের অবনতি স্লো হবে বা ব্যারেটস ইসোফেগাস ইসোফেজিয়াল অ্যাডেনো কার্সিনোমাতে যে পরিণত হয় তারও সম্ভাবনা অনেকটা কমবে। কিছু বিশেষ ব্যায়াম আছে যেগুলো ডিসফ্যাজিয়া অর্থাৎ ঢোক গিলতে যে কষ্ট হয়, জিআরডি তে দেখা যায়, তার জন্য কিছু বিশেষ ব্যায়াম আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রইল শেকার্স ব্যায়াম। এটাই চিত হয়ে শুয়ে থাকতে হবে, চিত হয়ে শুয়ে মাথাটা তুলে পায়ের দিকে তাকাবার চেষ্টা করতে হবে। এই ধরনের ব্যায়াম করলে ঢোক গেলার যে ব্যথাটা থাকে তাতে অনেকটা আরাম পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি যে ব্যারেটস ইসোফেগাসের চিকিৎসা নিয়ে যদি আমরা বলি, তার মধ্যে ওষুধ মানে মেডিকেল ম্যানেজমেন্ট, অপারেশন মানে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, আর তার সাথে সাথে
লাইফস্টাইল চেঞ্জ বা জীবনযাত্রার পরিবর্তন আর খাদ্য হ্যাবিটের পরিবর্তন সব মিলিয়ে ওভারঅল আমরা ব্যারেটস ইসোফেগাসের অনেকটা কন্ট্রোল করতে পারি, ব্যারেটস ইসোফেগাসের অবনতিটাকে অনেকটা আটকাতে পারি, বা তার ম্যালিগনেন্সিতে কনভার্ট হওয়ার সম্ভাবনাকেও আমরা অনেকটা কন্ট্রোল করতে পারি।